প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ভালোই আছো। আমিও তোমাদের এবং তোমাদের অভিভাবকদের দোয়া ভালো আছি। আজকে আমি একটি পরীক্ষামূলক ক্লাস নেওয়ার চেষ্টা করছি। অর্থাৎ এটি পরীক্ষামূলক এই জন্যে যে এখানে যে কিছু কারিগরি বিষয় আছে, আমি পরীক্ষা করে দেখব এগুলো ঠিকমতো কাজ করে কিনা। এজন্য এটি পরীক্ষামূলক একটি স্বল্প সময়ের জন্য একটি ক্লাস নিব। তো আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি বাংলাকে উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো করোনা ভাইরাসের কারণে আমরা ক্লাস নেওয়ার ক্ষেত্রে অনেক ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি যে তোমাদের এই শ্রেণী কার্যক্রম অনলাইন ভিত্তিক কিভাবে পরিচালনা করা যায়। আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী এ বিষয়ে কাজ করছেন। আজকের এই ক্লাসের আমি নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের একটি অংশ নিয়ে একটু আলোচনা করব। সেটি হচ্ছে সূচক। তোমরা যারা এখন অনলাইনে আছো, তোমরা ইচ্ছা করলে অনেক কিছু শিখতে পারবে। তা আমি তোমাদেরকে পরামর্শ দিব, তোমরা খাতা কলম নিয়ে বসো। আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে অধ্যায় 4 সূচক ও লগারিদম। এটি তোমাদের নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটি একটি নতুন বিষয়। তা আমি অত বিস্তারিত তোমাদের সাথে আলোচনা এখন করব না। স্বল্প সময়ের জন্য সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। এখানে সূচকের ক্ষেত্রে যেই বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে একটা ঘাত আছে যেটাকে আমরা সূচক বা ঘাত বলি। ইংরেজিতে এটাকে পাওয়ার বলা হয়, আমরা যেটাকে পাওয়ার বলি। এখানে যে বিষয়টি তোমরা বইতে দেখতে পাচ্ছ সেটি হচ্ছে এ যে কোনো বাস্তব সংখ্যা এবং এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এন সংখ্যক এর ক্রমিক গুণ হলো এ টু দি পাওয়ার এন। অর্থাৎ আমরা এটিকে যদি সংখ্যা ভাবে দেখি যে এন সংখ্যক, যেমন এখানে এ গুণ এ এখানে ডট ডট দেওয়া আছে, এটা অর্থাৎ এন সংখ্যক বার একে যদি আমরা গুণ করি তাহলে এর মানটা হবে, এই রেজাল্টটা আমরা যেটা পাবো সেটা হলো এ টু দি পাওয়ার এন। যেমন আমি এটাকে যদি অন্যভাবে বলি, এ এবং এন না দিয়ে বলি, তাহলে বিষয়টাকে এইভাবে বলা যাবে যে ধরো আমরা 3কে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে আমরা এখানে কত পেতে পারি? লক্ষ্য করো, এখানে 3 সংখ্যাটি যেখানে ওইটা এ ছিল সেখানে এর পরিবর্তে আমরা 3 লিখলাম, যে এটা পরিবর্তে আমরা 3 লিখার পরে দেখো এই যে 3 এখানে কয়বার আছে? হ্যাঁ, 4 বার আছে। তাহলে এখানে হবে 3 টু দি পাওয়ার 4। এই যে n বারের কথা বলা আছে, এখানে n এর পরিবর্তে আছে 4 বার। তার মানে a কে যদি আমরা 4 বার গুণ করি তাহলে যে ফলাফলটা আমরা পাবো সেটাকে আমরা সূচক আকারে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 4।
অনুরূপভাবে যদি আমি আরেকটি উদাহরণ দিই, ধরো আমি 4 লিখব, 4 ইন্টু 4 আমি দুইবার লিখব, তার মানে 4টি কতবার আছে? হ্যাঁ, দুইবার আছে, তাহলে এখানে হবে 4 টু দি পাওয়ার 2, তার মানে 4 স্কয়ার। তো এখানে আমরা এইভাবে মূলত আমরা লিখতে পারি। তো সে বিষয়টা এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে যে একে যদি n বার লিখা হয় তাহলে সেটা হবে a টু দি পাওয়ার n। এখানে nটাকে বলা হবে সূচক বা ঘাত, আর এটাকে বলা হবে ভিত্তি, বা এটা হচ্ছে ভিত্তি, যেটাকে আমরা বেস বলি ইংরেজিতে। এই যে এখানে এটা হচ্ছে ভিত্তি, আর nটা হচ্ছে পাওয়ার বা সূচক বা ঘাত। সূচক শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যাই নয়, ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা ধনাত্মক ভগ্নাংশ বা ঋণাত্মক ভগ্নাংশ হতে পারে। এটি শুধু যে পূর্ণ সংখ্যা হবে তা নয়, এটি ভগ্নাংশ হতে পারে। এটি যে শুধু ধনাত্মক হবে তাও নয়, এটি ঋণাত্মকও হতে পারে। যেমন আমরা এটাকে যদি এইভাবে বলি যে এখানে আমরা পাওয়ারগুলো মানে সূচকগুলো আমরা দুইটি পূর্ণ সংখ্যা পেয়েছি এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা পেয়েছি, কিন্তু এটা এরকমও হতে পারে, ধরো 5 টু দি পাওয়ার -2 এটা হতে পারে। অথবা আমি বলতে পারি যে 3 টু দি পাওয়ার হাফ, আমি ভগ্নাংশ আকারও বলতে পারি। অথবা আমি বলতে পারি যে 7 টু দি পাওয়ার -3/2, আমরা এইভাবে বলতে পারি। তার মানে সূচক বা ঘাত এটি পূর্ণ সংখ্যা হতে পারে, ভগ্নাংশ হতে পারে, এটির ব্যাপারে আমরা একটা সিদ্ধান্ত আসতে পারি। আরেকটি হচ্ছে এটি ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। এটি কি হতে পারে? ধনাত্মক এবং ঋণাত্মক দুটোই হতে পারে। আচ্ছা, এখন আসো আমরা যেটা দেখব যে আমরা পরবর্তীতে গিয়ে একটু আলোচনা করি। এখানে বলা হচ্ছে যে এটা হবে বাস্তব সংখ্যা, এই ভিত্তিটা হবে সবসময় বাস্তব সংখ্যার সেট, আর nটা হবে মূলের সংখ্যার সেট। হ্যাঁ, এইভাবে আমরা বলতে পারি। এখন আমরা যে বিষয়টা আরো কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। সূচকের ক্ষেত্রে আমরা কতগুলো সূত্র প্রয়োগ করব, যে সূত্রগুলো সাধারণত আমরা ব্যবহার করে থাকি। ষষ্ঠ শ্রেণীতে তোমরা যখন কিছু গুণের কাজ করেছিল সেখানেও এই সূত্রগুলো, দুই একটা সূত্র ছিল প্রাথমিক যে সূত্রটা। আমরা যদি সূত্রের গুণনের সূত্রটা আমরা একটু লক্ষ্য করি, আমরা যদি গুণনের সূত্রটার দিকে একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে এখানে গুণনের সূত্রে আমরা লক্ষ্য করলে আমরা যেটা দেখতে পাই যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল টু, গুণের সময় পাওয়ারটা সাধারণত যোগ হবে, মানে সূচকটা যোগ হবে বা ঘাতটা যোগ হবে, আর ভাগের সময় আমরা a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার, কারণ আমরা জানি গুণ করলে সংখ্যার ফলাফলটা বৃদ্ধি পায়। তো আমরা যদি স্বাভাবিকভাবে মনে রাখি যে গুণ করলে সাধারণত সংখ্যাটা বৃদ্ধি পায়, সেজন্য পাওয়ারটা যোগ হবে। আর যখন আমরা a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n যখন আমরা ভাগ করব তখন পাওয়ারটা হবে বিয়োগ। দুটো জিনিস সেম, একবার হবে গুণ থাকলে হবে যোগ, ভাগ করলে যেহেতু কমে তখন হবে বিয়োগ। এখানে একটি কন্ডিশন তোমাদেরকে মনে রাখতে হবে নৈর্ব্যক্তিকের জন্য, সেটা হচ্ছে এরকম যে পাওয়ারটা যখন বিয়োগ হবে তখন আমরা এইভাবে লিখব, যখন উপরের যে ভিত্তিটা থাকবে, উপরে যে ভিত্তি দুটো, তো এখানে শর্তটা আরেকটা বলে রাখি তোমাদেরকে, অবশ্যই সেক্ষেত্রে ভিত্তি দুটো এক হতে হবে। এখানে যেমন ভিত্তি এ, এখানে ভিত্তি এ, অর্থাৎ ভিত্তি যদি সমান না হয় সেক্ষেত্রে আমরা কখনোই পাওয়ার যোগ করতে পারি না। আমি আরেকটু ক্লিয়ার করি তোমাদেরকে বিষয়টা দেখাচ্ছি, যে যদি এরকম হয় যে a টু দি পাওয়ার 7 ইন্টু a টু দি পাওয়ার 5, তাহলে আমরা লিখতে পারবো, যেহেতু এখানে দুটোর ভিত্তি a, সেজন্য আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার 7 গুণ হলে কি হয়? যোগ হয়, a টু দি পাওয়ার 7 প্লাস 5। তার মানে আমরা এটার ফলাফলটা ফাইনালি পাচ্ছি ইকুয়াল a টু দি পাওয়ার 7 আর 5 হইল 12। হ্যাঁ, যোগ করলে হবে 12।
তার মানে আমরা এটি লিখতে পারছি। কিন্তু ভিত্তি যদি এই দুটো ভিত্তি যদি সমান না হয় সেই ক্ষেত্রে কিন্তু যদি এরকম হয়ে যায় লক্ষ্য করো যে এখানে এর পরিবর্তে ধরো গুণ বি দেওয়া আছে বি টু দি পাওয়ার 3, তাহলে কিন্তু আমরা কখনোই এটাকে এ টু দি পাওয়ার 7+3 লিখতে পারি না, কারণ ভিত্তি সমান না হলে আমরা কখনোই এটা লিখতে পারবো না। অথবা আমরা যদি বলি যে বি টু দি পাওয়ার 7+3 হতে পারে কিনা, না, এটিও কখনোই হতে পারে না, এটিও লেখা সম্ভব না। তাহলে সূচকের ক্ষেত্রে পাওয়ারটা যোগ হবে তখনই যদি ভিত্তি দুটো কি হয়, ভিত্তি দুটো বা তার চেয়ে বেশি হতে পারে, যদি ভিত্তিগুলো সমান হয়, একই হয়, তাহলে কেবলমাত্র আমরা গুণের সময় পাওয়ার যোগ করতে পারবো এবং ভাগের সময় আমরা পাওয়ারটাকে বিয়োগ করতে পারবো। আর এক্ষেত্রে যদি উপরের পাওয়ারটা লবটা যদি পাওয়ারটা বড় হয়, অর্থাৎ ঘাত বা সূচকের মানটা যদি বড় হয় অথবা সমান হয় m greater than or equivalent, তখন আমরা এইভাবে লিখব। আর যদি উপরের পাওয়ারটা যদি ছোট হয়, নিচের পাওয়ারটা যদি হরের ঘাতটা যদি বড় হয়, সেই ক্ষেত্রে n greater than m যদি হয়, তাহলে আমরা সেই ক্ষেত্রে লিখব 1/a to the power n minus m। তবে সাধারণত আমরা বড় ছোট হিসাব না করিও কিন্তু আমরা এই সূত্রটা দিই, প্রথম সূত্রটা দিয়েও কিন্তু আমরা অনেক ধরনের সমস্যার সমাধান করতে পারি। তারপরেও তোমরা নৈর্ব্যক্তিক অনেক সময় এই ক্ষেত্রে এই শর্তগুলো দিয়ে এমসিকিউ আসার সম্ভাবনা থাকে, সেই জন্য আমরা এটিকে বলবো যে তোমাদের এমসিকিউর জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে সবসময় মনে রাখবে যে তাহলে এটা হবে বাস্তব সংখ্যার সেট এবং ঘাতগুলো হবে স্বাভাবিক সংখ্যার সেট। ঘাতগুলো হবে কি? স্বাভাবিক সংখ্যার সেট। এই ক্ষেত্রে এই আরেকটি কথা তোমাদেরকে শর্ত মনে রাখতে হবে যে এর মান কখনোই a is not equal 0, এর মান ভিত্তি কখনোই শূন্য হতে পারবে না। এটিও তোমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের যেই সূত্রগুলো আমরা দিলাম, এর মানটা বাস্তব সংখ্যা হবে, কিন্তু বাস্তব সংখ্যার একটি উপাদান আছে শূন্য বা 0, কিন্তু এই ক্ষেত্রে সূচকের ক্ষেত্রে এর ভিত্তির মানটা কখনোই 0 হতে পারবে না। এটি তোমরা ভালোভাবে লিখে রাখো এবং মনে রাখবে এবং সেটি প্রয়োগ করতে হবে। আমরা আরেকটি সূত্রে আসি, 3 নম্বর সূত্র, গুণফলের ঘাত। গুণফলের ঘাত আমরা সাধারণত নিচের ক্লাসও তোমরা যেগুলো সাধারণত করে আসছো অনেকটা এই সূত্রটারই প্রয়োগ। আমরা যখন এভাবে ab হোল টু দি পাওয়ার n হবে, তখন আমরা এই যে a এবং b ব্র্যাকেটের ভিতরে যে দুটো সংখ্যা আছে, আমরা দুটোর উপরেই কিন্তু সূচকীয় বা ঘাতটাকে আমরা বন্টন করে দিতে পারি। এটি হচ্ছে গুণফলের ঘাতের সূত্র। এই ছাড়া যেমন আমরা যদি পরীক্ষা একটি বাস্তব উদাহরণ দিয়ে বলি, তাহলে আমরা বলতে পারি যে ধরো আমি বললাম যে ab হোল কিউব, তাহলে আমরা এটা কি লিখতে পারি? কি লিখতে পারি বলতো? হ্যাঁ, আমরা লিখতে পারি a কিউব প্লাস a কিউব ইন্টু b কিউব। ইন্টু দিলেও চলবে, না দিলেও চলবে, কারণ এটা গুণ থাকলে অথবা ভাগ থাকলে কেবলমাত্র এই পাওয়ারটা বা সূচকটাকে বন্টন করা যাবে। যদি এইভাবেও থাকে, উপরে a নিচে b হলো a/b হোল কিউব, সেটিকেও আমরা বন্টন করতে পারি। তাহলে এটি কেবলমাত্র a কিউব বাই b কিউব, এটি কেবলমাত্র গুণ এবং ভাগের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে। কিন্তু যদি এটি এমন হয় যে a প্লাস b হোল স্কয়ার, এটিকে আমরা কোনোভাবেই কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার লিখতে পারি না। আমরা এটিকে কোনোভাবেই ওই যে গুণের এবং ভাগের ক্ষেত্রে যেরকম আমরা পাওয়ারটাকে সবাইকে বন্টন করে দিলাম, এখানে কিন্তু যখন যোগ অথবা এখানে যদি বিয়োগও হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কোনোভাবেই কিন্তু এটিকে আমরা এইভাবে বন্টন করে দিতে পারি না। তাহলে শুধু তোমরা মনে রাখবে, এটি কেবলমাত্র শুধুমাত্র প্রয়োগ হবে গুণ এবং ভাগের ক্ষেত্রে। কারণ
তোমরা জানো যে a প্লাস b হোল স্কয়ার একটি সূত্র আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে আমি যদি এটাকে বন্টন করে দিই তাহলে এই জায়গাটার কিন্তু বাদ হয়ে যায়, সেই জন্য এটি কখনোই প্রয়োগ করা যাবে না। তাহলে আমরা শিখলাম যে যদি গুণ এবং ভাগ থাকে তবেই কেবলমাত্র এটিকে বন্টন করা যাবে। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। এই যে আমরা ভাগেরটা দেখা দিলাম, তবে এই ক্ষেত্রে মনে রাখবে যে ভাগের ক্ষেত্রে হরের মান কখনোই 0 হতে পারবে না। শুধু এই ক্ষেত্রে নয়, তোমরা মনে রাখবে হর কখনোই 0 হয় না, কারণ 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না। এগুলোকে বলা হয় ইনডিটারমিনেট ফর্ম, এগুলো কখনোই নির্ণয় করা যায় না। তো ভিত্তি মানে অর্থাৎ আমরা যেটা বলবো যে সেই ক্ষেত্রে হর কখনোই 0 হতে পারে না। এটি আরেকটি শর্ত, এটি তোমাদেরকে অবশ্যই এমসিকিউর জন্য বিশেষভাবে মনে রাখতে হবে। আমরা এই সূত্রটি ঘাতের আরেকটি সূত্র আমরা সচরাচর এটি তোমরা অষ্টম শ্রেণীতেও ব্যবহার করেছো। যেমন কিভাবে ব্যবহার করেছো আমি একটু বলি। তোমরা এরকম অনেক ক্ষেত্রে লিখেছো a টু দি পাওয়ার 6 থাকলে তোমরা কিউবের সূত্র করার জন্য অথবা বর্গের সূত্র করার জন্য তোমরা অনেক ক্ষেত্রে এটিকে এইভাবে লিখেছো। যদি আমি বর্গের সূত্র আকারে লিখতে যাই তাহলে হয়তো আমি এটিকে এইভাবে লিখেছি। আবার আমি যদি এটাকে কিউবের সূত্র আকারে লিখতে যাই তাহলে আমরা হয়তো এটিকে এইভাবে লিখেছি। এটি আসলে মূলত সূচকীয় একটি সূত্র, যে সূত্রটিকে আমরা বলে থাকি ঘাতের ঘাত। তো ঘাতের এই সূত্রটাতে আমরা লিখে থাকি সাধারণত এই 6টাকে ভেঙে আমরা 3 আর 2 অথবা 2 অথবা 3, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, এটি হচ্ছে ঘাতের সূত্র, এটি আমরা প্রয়োগ করে থাকি। আরেকটি বিষয়টা হচ্ছে এরকম যে শূন্য ও ঋণাত্মক সূচক, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটি তোমরা মনে রাখবে। শূন্য এবং ঋণাত্মক সূচক মনে রাখবে। সূচকের সূত্রাবলী প্রয়োগের ক্ষেত্রে সকল পূর্ণ সংখ্যা সম্প্রসারণের লক্ষ্যে a টু দি পাওয়ার 0 এবং a টু দি পাওয়ার -n এর সংজ্ঞা দেওয়া প্রয়োজন, যেখানে n টা হবে স্বাভাবিক সংখ্যা। তো তোমরা মনে রাখবে শূন্য সূচক মানে কোনো ভিত্তির উপরে যখন শূন্য থাকবে ঘাতটা, তখন তার মানটা সবসময় 1 হবে। তবে মনে রাখতে হবে আমরা শুরুতে বলেছি ভিত্তি কখনোই শূন্য হতে পারে না, এই জন্য এখানে লিখে আছে a টু দি পাওয়ার ইজ নট 0, ভিত্তি কখনোই শূন্য হতে পারে না। আরেকটি বিষয় হচ্ছে ঋণাত্মক সূচকের ক্ষেত্রে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার -n সমান 1/a টু দি পাওয়ার n। সেই ক্ষেত্রে ভিত্তিটা শূন্য হবে না, আর nটা তো আমরা স্বাভাবিক সংখ্যা শুরুতে বলেছি। এখানে একটি বিষয় তোমরা সহজভাবে মনে রাখতে পারবে, সেটি হচ্ছে ধরো আমরা বললাম a টু দি পাওয়ার -n ইকুয়াল 1/a টু দি পাওয়ার n। আমরা যে কথাটি বারবারই আমি যেভাবে সাধারণত তোমাদেরকে শিখাতে অভ্যস্ত, সেটা হচ্ছে যখনই ঘাত বা সূচকটি ঋণাত্মক হবে তখনই আমি বলি যে উপরে একটা 1 হবে আর একটা ভগ্নাংশের দাগ হবে, এটি তোমরা দিবে। দেওয়ার পরে আমরা যদি এই মাইনাসটাকে অমিট করে দিই, বাকি যে a টু দি পাওয়ার n টি থাকে সেটি হর হিসাবে বসে যাবে। সেই ক্ষেত্রে আমরা অনেক সময় বলে থাকি, যেমন ধরো a টু দি পাওয়ার -1 সমান হবে 1/a। এখন প্রশ্ন হচ্ছে একটি এখানে লিখার প্রয়োজন নেই, এই জন্য আমরা 1/a লিখি। কিন্তু শিক্ষার্থীরা যে জায়গাটি সবচেয়ে বেশি ভুল করে যে সেটি হচ্ছে এরকম, a টু দি পাওয়ার -2 ইকুয়াল টু অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা 2/a লিখে দেয়, এটা লিখে ফেলে। এর কিন্তু তোমরা এটা লিখবে না, কারণ এটা কখনোই সম্ভব নয়। এটি আসলে মূলত হবে আমি যে কথাটি বলছিলাম, ঋণাত্মক যখন পাওয়ার থাকবে তখন সেটি ভগ্নাংশ হবে, উপরে একটা 1 হবে, আর এই মাইনাস চিহ্নটাকে আমি বাদ দিলে এখানে বাকি থাকে a স্কয়ার। তার মানে আমি a টু দি পাওয়ার -2 ইকুয়াল টু লিখতে পারি 1/a স্কয়ার। কিন্তু এটি কখনোই ওই যে 2টা উপরে এটা নিচে এরকম কখনোই হবে না, তোমরা এটি কখনোই কোনোভাবে চিন্তা করার অবকাশ নাই। অতএব তোমরা এটি কখনোই মস্তিষ্কে নিবে না। তোমরা দেখবে যে যখনই পাওয়ারটা মাইনাস থাকবে আমি উপরে 1 লিখবো
আর বাকি অংশটুকু মাইনাসের বাদে আর বাকি যে অংশটুকু থাকে সেটি হর হিসেবে বসবে। আশা করি তোমরা এই বিষয়টা ভালোভাবে বুঝেছো, এবং এটি সূচকীয় ক্ষেত্রে অনেক জায়গায় এটি ব্যবহার হয়। এই জন্য আমি আশা করব তোমরা এটি ভালোভাবেই আয়ত্ত করবে এবং এটি ভালোভাবে বুঝেছো। আরেকটি বিষয় আমরা যদি এই বিষয়গুলো বলি, সেটি হচ্ছে এরকম যে আমরা অনেক ক্ষেত্রে এই যে আমি একটি জিনিস দেখালাম তোমাদেরকে, আমরা অনেক ক্ষেত্রে a to the power minus n equal to 1 by a to the power n আমরা সেটি লিখলাম, কিন্তু এটি সমান যেমন 1 by a to the power n হয়। আবার আমরা অনুরূপভাবে 1 by a to the power n যদি কোথায় লিখে থাকে সেখানে আমরা a to the power minus n লিখতে পারবো। আরেকটি বিষয় সূচকীয় ক্ষেত্রে তোমরা আরেকটি বিষয় মনে রাখবে, সেটা হচ্ছে আমরা যখন রুট ওভার a স্কয়ার রুট a ইকুয়াল আমরা লিখব a to the power হাফ। তোমরা মনে রাখবে স্কয়ার রুট ইকুয়াল টু a to the power হাফ, অর্থাৎ যখন স্কয়ার রুট থাকবে তখন তোমরা সেটার পাওয়ারটা মনে করবে যে হাফ, এটি মনে রাখবে। আর এটি তোমাদের সূচকীয় ক্ষেত্রে কাজে লাগবে, এটি লিখে নাও। আর আরেকটি বিষয় হচ্ছে যদি n তম মূল a হয় তাহলে আমরা সেটিকে লিখি, এটি কিন্তু বাইরে নয়, এটি এই ফাঁকের ভিতরে হবে। হ্যাঁ, তখন আমরা এটাকে লিখব a to the power 1 by n। তার মানে বলতো যদি এটা এরকম হয়, এখানে 3 হয় আর এখানে b হয়, ঘনমূল b, এটার মানটা তাহলে কত হবে? হ্যাঁ, ঠিকই বলেছো, এটার মানটা হবে b to the power 1 by 3। তোমরা নিশ্চয়ই এই বিষয়টা বুঝতে পেরেছো। আমরা আরেকটি বিষয় তোমাদেরকে একটু বলি, তোমরা তো অনেক ক্ষেত্রে গাণিতিক সমস্যার সমাধান করে এসেছো, যে এই ক্ষেত্রে তোমরা অনেক ক্ষেত্রে লিখেছো a to the power স্কয়ার রুট a হোল স্কয়ার ইকুয়াল টু a। তোমরা শিখেছো যে স্কয়ার এবং রুটে কাটা চলে যায়। আসলে এটি কিভাবে কাটা যায়? এই যে আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখালাম, রুটের সমান হচ্ছে a to the power হাফ। এরপরে যদি আমি এটাকে স্কয়ার দিই তাহলে দেখো a2 এবং a2 যখন অমিট হয়ে যাবে তখন এখানে অবশিষ্ট থাকবে a। আমরা আসলে মূলত এইভাবেই কিন্তু বলে থাকি যে স্কয়ার রুট এবং স্কয়ারে কাটা গেলে সেটি আর থাকে না, শুধু সংখ্যাটি থাকে। ধন্যবাদ, আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। আমরা এর পরবর্তীতে যে একটি গাণিতিক সমস্যার সমাধান করার জন্য তোমাদের সাথে চেষ্টা করব। নিশ্চয়ই তোমরা কাগজ কলম নিয়ে বসেছো। তো আমরা অনুশীলনীর একটি গাণিতিক সমস্যা নিয়েই তোমাদের সাথে একটু আলোচনা করি। আরো কিছু সূত্র আছে, আমরা সেটি পরবর্তীতে আলোচনা করব। আমরা দেখি অনুশীলনী 4.1 আমরা 2 নম্বর অঙ্কটা একটু করার জন্য চেষ্টা করব। তো এখানে প্রশ্নটা আমরা একটু তুলে নিই। ঘনমূল 7 স্কয়ার ইন্টু বর্গমূল 7 কি ছিল? ঘনমূল 7 স্কয়ার, ঘনমূল 7, এখানেও ঘনমূল আছে। হ্যাঁ, ঘনমূল 7 আর নিচে হলো √7। আমরা এই গাণিতিক সমস্যাটি সমাধান করব। এটিকে সরল করার জন্য বলা হয়েছে, এখানে এটিকে সরল করার জন্য বলা হয়েছে। তো আমরা এটিকে কিভাবে সরল করতে পারি? লক্ষ্য করো, আমরা পূর্বে যা কিছু শিখেছি সেগুলোকে ব্যবহার করে আমরা এটিকে সরল করব। আমরা যদি শুরুতে ঘনমূলের কাজটা বলি, যে কিছুক্ষণ আগে আমরা যে ঘনমূলটা করলাম, এখানে আছে 7 স্কয়ার, আমি লিখব 7 স্কয়ার। হ্যাঁ, তারপর লিখার পরে আমি একটা ব্র্যাকেট দিয়ে আমি জানি যে ঘনমূল থাকলে সেটির পাওয়ারটি হবে 1/3। তারপর ইনটু, আমি যদি এখানে আবার এখানে আছে 7, আমি 7 লিখব ব্র্যাকেট দিয়ে, এই যে ঘনমূলের জন্য আমি পাওয়ারটা লিখব 1/3। তাহলে আমরা এই লাইনে যে জিনিসটা আমরা শিখলাম যে ঘনমূলের জন্য আমরা সেটি 1/3 লিখলাম। আর তোমরা নিশ্চয়ই মনে রেখেছো বা মনে আছে, তোমাদের নোট করা আছে
যে আমরা বলেছি বর্গমূলের জন্য আমরা লিখব হাফ। হ্যাঁ, তোমাদের নিশ্চয়ই এই বিষয়টি মনে আছে। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, এখন আমরা এখানে যে কাজটি করব সেটি হচ্ছে, আমরা আবার কাজে যাব। যে আমরা এই যে আমরা একটা সূত্র লিখেছিলাম, যে এরকম, তোমাদের মনে আছে কিনা আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি। যে সূত্রটি হচ্ছে a টু দি পাওয়ার m হোল টু ঘাতের ঘাত, সূচকের ঘাতের ঘাতের একটা সূত্র আমরা লিখিয়েছিলাম। সেখানে আমরা এরকম বলেছিলাম যে a টু দি পাওয়ার হবে m এবং mn গুণ হবে। তো অনুরূপভাবে 2 এর সাথে যদি 1/3 গুণ হয় তাহলে সেটা হবে, 2টা হচ্ছে উপরের সংখ্যা, 3টা হচ্ছে নিচের সংখ্যা, ইনটু এখানে পাওয়ার 1 আছে, 1 এর সাথে 1/3 গুণ করলে হবে 1/3। আমরা এটি লিখলাম। আর নিচে অনুরূপভাবে 7 টু দি পাওয়ার হাফ হবে, 1 এর সাথে হাফটা গুণ করে দিলে হাফ হবে। এবার আসো আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এরকম, যে এখানেও ভিত্তি 7 আছে, এখানেও ভিত্তি 7 আছে, 7 দুইটার একটা হবে। আর আমরা শিখেছি যে, তোমাদের তো মনে আছে গুণের সময় পাওয়ারটা কি হবে? হ্যাঁ, ঠিকই বলেছো, গুণের সময় পাওয়ারটা যোগ হবে। তাহলে এখানে পাওয়ারটা আছে 2/3 প্লাস পরের পাওয়ারটা আছে 1/3, আমরা সেটি লিখলাম। আর নিচে হরে যা আছে আমরা তাই লিখলাম, এটি কোনো পরিবর্তন হবে না। এবার আসো আমরা একটু এই দিক দিয়ে লিখি। এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, এখানে যে যোগ করার জন্য বলা আছে ভগ্নাংশটা, আমরা ভগ্নাংশটা যোগ করে দেব। তাহলে 7 ভিত্তিটা ঠিক থাকবে। এখানে তোমাদের যেটা হর আছে, হর 3, দুই জায়গায় 3 আছে, এই জন্য লসাগু 3 হবে। আমরা জানি হর দ্বিভাগ লব দ্বিগুণ, যেহেতু ভিত্তি দুটোয় হর এবং লসাগু সমান হয়ে গেছে, এখানে উপরে 2 আছে, 2 হবে, আর এখানে হবে 1, আর হরে হবে 7 টু দি পাওয়ার হাফ। এবার আমাদের যে ছোট্ট কাজটি করতে হবে সেটা হলো, এখানে 2 এর সাথে 1 যোগ করতে হবে। আর কোথায়ও কিছু করার প্রয়োজন নেই, যেটি যেভাবে আছে আমরা সেটি সেভাবে লিখে দিব। তার মানে এখানে 2 এর সাথে 1 যোগ করলে এখানে হবে কত? 3, আর এখানে হবে 7 টু দি পাওয়ার হাফ। এখন আমরা সঙ্গত কারণেই জানি যে 3 কে 3 দ্বারা ভাগ করলে 1 হবে। আমরা ইচ্ছা করলে এখানে 1 লিখতে পারি, না লিখলেও চলবে। সাধারণত আমরা পাওয়ার 1টা লিখি না, এখানে 7 টু দি পাওয়ার হাফ হবে। আচ্ছা, এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমি একটু জায়গা সংকীর্ণের কারণে এখানে লিখতেছি আমি। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো, এখানে ভিত্তি দুটো সমান, এটা হচ্ছে ভাগ চিহ্ন, ভাগের সময় পাওয়ারটা আমরা জানি কি হবে বলতো? হ্যাঁ, বিয়োগ হবে। তাহলে আমরা 7 দুটো কিন্তু দুটো থেকে আমরা একটা লিখব, আর উপরে ভিত্তিটা 7 আছে, পাওয়ারটা 1 আছে, তাহলে আমরা পাওয়ারটা 1 লিখব। তারপরে বিয়োগ হবে, যেহেতু ভাগ আছে, পাওয়ারটা হাফ। আমরা সেখানে 7 লিখলাম। এখানে আমরা জানি 1 এর থেকে হাফ বিয়োগ করলে এখানে হাফই হবে। আমরা সরাসরিও লিখতে পারি, এতে কোনো সমস্যা নাই। 1 থেকে হাফ বিয়োগ করলে হাফ হবে। তো আমরা এখন একটু উল্টো দিকে যাব। এই যে আমরা √7 সেটিকে আমরা লিখেছি 7 টু দি পাওয়ার হাফ। তো আমরা এটাকে 7 টু দি পাওয়ার হাফকে আমরা লিখতে পারি √7। এটি একটি পদ্ধতি। এটাকে আরো সংক্ষেপে অনেকভাবে করা যায়। যদি আমরা √7 টু দি পাওয়ার হাফ এটিকে পরিবর্তন না করে এটি যেভাবে আছে সেইভাবে রেখে দিয়েও কিন্তু আমরা কাজটি সম্পূর্ণ করতে পারি। সেটি আরেকটু অন্যরকম। আমি যেহেতু সূচকীয় কাজগুলো তোমাদেরকে শিখাচ্ছি, সেই জন্য আমি একটু ভেঙে ভেঙে তোমাদেরকে করিয়েছি। এটি এইভাবে আমরা সাধারণত সূচকের কাজগুলো, আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করে থাকি। তো আজকে আসলে মূলত আমি তোমাদেরকে যে অনলাইনে আমি কিছু উপকরণ ব্যবহার করে পরীক্ষামূলক এটি কিভাবে আরো তোমাদের জন্য ফলপ্রসূ করা যায় সেটি আসলে দেখার জন্য বা পরীক্ষা করার জন্য আমি মূলত এই লাইভে এসেছি। আমি আশা করব সামনের শ্রেণী কার্যক্রম না হওয়ার আগ পর্যন্ত আমরা যদি অনলাইন ভিত্তিক আমরা শ্রেণী কার্যক্রম পরিচালনা করি, যাতে সেটি ফলপ্রসূ হয়, তোমাদের জন্য শিক্ষা সহজ হয়, তোমরা ভালোভাবে বুঝতে পারো, সেটিকে মাথা রেখে আমরা
আরো কিভাবে উন্নত থেকে উন্নতভাবে তোমাদেরকে ক্লাস উপহার দিতে পারি সে বিষয়ে আমরা চেষ্টা করব। তো একটি বিষয় তোমাদেরকে বলি, আমি আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। তো আমরা এটি কেটে দিলাম। আমরা আরেকটি গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব, সেটি হচ্ছে 6 নাম্বার অঙ্কটা আমরা দেখব। এটি কিভাবে করা যায় আমরা একটু যদি চেষ্টা করি। আসো আমরা সবাই মিলে এই অঙ্কটি করছি, তোমরা খাতা কলম নিয়ে আমার সাথে সাথে করো। এটি হচ্ছে গাণিতিক সমস্যা নম্বর হচ্ছে 6। তাহলে এইটি প্রশ্নটি হচ্ছে এরকম, x টু দি পাওয়ার -1 ইন্টু y ইন্টু y টু দি পাওয়ার -1 ইন্টু z ইন্টু z টু দি পাওয়ার -1 ইন্টু x। আমরা এটিকে গাণিতিক সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করব, অর্থাৎ এটিকে আমরা সরল করব। তো শুরুতে আমরা যে কাজটি করব তোমাদেরকে আমরা শিখিয়েছিলাম এই সূত্রটা, যে a টু দি পাওয়ার -1 সমান মানে ইকুয়াল 1/a, a টু দি পাওয়ার -1 ইকুয়াল 1/a। এই সূত্রটি আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম কিছুক্ষণ পূর্বে। আমরা এই সূত্রটির আলোকে x টু দি পাওয়ার -1, y টু দি পাওয়ার -1 এবং z টু দি পাওয়ার -1 এই বিষয়গুলো আমরা প্রথমে সরল করব। তাহলে আমরা স্কয়ার রুট দিলাম, x টু দি পাওয়ার -1 কে লিখলাম আমরা 1/x। তারপরে এখানে y আছে, y জায়গায় y লিখলাম আমরা, এখানে একটা ইনটু আছে। y টু দি পাওয়ার -1 আমি অনুরূপভাবে লিখব 1 বলো তো কত হবে y। হ্যাঁ, তারপর z ইনটু, হ্যাঁ শিক্ষার্থীরা তোমরা লিখে ফেলো তো, z টু দি পাওয়ার -1 এর জায়গায় কি হবে এখানে বলো তো। হ্যাঁ ঠিকই লিখেছো, 1/z ইনটু x। ঠিক আছে, এখানে ইনটু দিতেও পারো নাও পারো, এটা কোনো সমস্যা না। এরপর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা আবার স্কয়ার রুট দিব। তোমরা তো নিশ্চয়ই জানো ওয়াইটি হচ্ছে লব, কারণ ওয়াই নিচে হর হিসেবে 1 আছে। তাইলে যেহেতু এটা লব, এটাও লব, 1টাও লব, তাহলে 1 এর সাথে ওয়াই গুণ করলে ওয়াই হবে, আর হরে আছে x। এটি আমি যেভাবে লিখলাম, বাকি যে দুটো স্কয়ার রুট আছে সেখানেও একইভাবে কাজ হবে, তিনটা একই প্রকৃতির দেখতে। তাহলে উপরে হবে z, নিচে হবে y, আর এখানে উপরে হবে x, নিচে হবে z। ঠিক আছে, এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, আমরা যদি এই যে আমরা একটা সূত্র তোমাদেরকে শিখিয়েছিলাম, যে আমরা এরকম শিখিয়েছিলাম যে এ বি হোল স্কয়ার যদি থাকে আমরা সেখানে লিখতে পারি a স্কয়ার বি স্কয়ার, আমরা এইভাবে লিখতে পারি। অনুরূপভাবে আমাদের কোথাও যদি a স্কয়ার বি স্কয়ার থাকে, সেটির স্কয়ারগুলোকে আমরা ব্র্যাকেট দিয়ে কিন্তু সবগুলো লিখতে পারি। রুটের ক্ষেত্রে এরকম আছে, যদি কোথাও থাকে ধরো √x ইন্টু √y ইন্টু, আচ্ছা আমি দুইটা দিয়ে বুঝাই, √x ইন্টু √y থাকে, তাহলে আমরা এটাকে একসাথে এইভাবে লিখতে পারি √xy। এটি একটি সূত্র। তো আমরা, কারণ এই √xy আমি যখন দিলাম তখন এই রুটটা কিন্তু x এর সাথেও আছে বোঝা যাবে, y এর সাথেও আছে। এখানে যেরকম আমি হোল যখন দিব তখন স্কয়ারটা এর সাথেও আছে বোঝা যাবে, b এর সাথেও আছে। অনুরূপভাবে আমরা এই তিনটা স্কয়ার রুটকে যদি আমরা একত্রিত করে ফেলি, আমি আবারও বলি এটা শুধু ইনটু এবং ভাগের ক্ষেত্রে, মানে ইনটু এবং ডিভাইডেড দুটোর ক্ষেত্রে প্রযোজ্য। যদি এখানে যোগ চিহ্ন হতো অথবা এখানে বিয়োগ চিহ্ন হতো তাহলে এটি কোনোভাবে করা সম্ভব হতো না। এটি শুধু ইনটু এবং মানে অর্থাৎ গুণ এবং ভাগের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে। তাহলে আমি উপরে লিখলাম y/x ইনটু, এখানে হবে z/y। অনেকভাবে করা যায়, আমি যদি এটি না প্রয়োগ করি আরেকটিও সূত্র প্রয়োগ করতে পারতাম, সেটিও আমি তোমাদেরকে দেখাবো, x/z। তাহলে আমি এখন এখানে যদি দেখি যে y এর সাথে y কাটা যাবে, আসলে কাটাকাটি করার প্রয়োজন হয় না, আমি তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য কাটছি। এই z এর সাথে z কাটা যাবে, x এর সাথে x কাটা যাবে, তাহলে সবগুলো কাটা গেলে মূলত বেসিক্যালি এখানে আর কিছু থাকে না, মানে 1 থাকে। একটি কথা এখানে আমি তোমাদেরকে বলি, অনেক স্টুডেন্ট কাটাকাটি যাওয়ার পর এখানে মনে করে যে 1 হবে না 0 হবে।
আচ্ছা, এই বিষয়টা আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। এটি হচ্ছে এরকম, মনে রাখবে 5কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে ভাগফলটা হবে 5কে যদি আমি 5 দিয়ে ভাগ করি ভাগফলটা কত হবে বলো তো? 1। কিন্তু এটাকে এইভাবেও লিখে যায়, আবার এইভাবেও তো লিখে যায় 5/5, এইভাবেও তো লিখে যায়। এইভাবে আমি কেটে দিলাম, কেটে দিলে সেটা কত হয়? ভাগফলটা 1। কিন্তু যদি আমি 5 বিয়োগ 5 লিখি মানে 5 - 5, তাহলে সেটা রেজাল্ট কত হবে? 0। তার মানে এই যে কাটাকাটি, এটা দেখতে এরকম, এটার ফলাফলটা কত পাচ্ছি আমরা? ভাগ 1। তাহলে এখানে 1 হবে না 0 হবে বলো তো? এটা কি আমি বিয়োগ করলাম? না। তাহলে তোমরা এই বিষয়টা আমি আশা করি তোমরা কখনোই ভুল করবে না, যে এরকম যখন আমরা কাটাকাটি করব তখন যদি কোনো কিছুই না থাকে সেখানে ফলাফলটা হবে 1। তো আমরা জানি 1 এর উপরে বর্গমূল হচ্ছে 1 এর বর্গমূল হচ্ছে 1, 1 এর স্কয়ার রুট হচ্ছে 1। তাহলে এটি হচ্ছে উত্তর। তাহলে আমরা এটিকে উত্তর হিসেবে পেলাম। তাহলে 1 কে আমরা উত্তর হিসেবে সরলকরণ করা পেলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বিষয়টি বুঝেছো, এবং আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিচ্ছি। তোমরা এই অনুশীলনীর 1, যেহেতু আমরা 2টা করিয়ে দিয়েছি, তোমরা 1, 3, 4, 5, হ্যাঁ, পারলে 7 নাম্বার অঙ্কটাও করবে। এর পাশাপাশি উদাহরণে যে অঙ্কগুলো আছে, আজকের এই ক্লাসের আলোচনার সাথে সম্পৃক্ত যে অঙ্কগুলো আছে, গাণিতিক সমস্যাগুলো আছে, আমি আশা করব তোমরা সেগুলোও করবে। যেমন উদাহরণ 1 এর সমস্যাগুলো করবে, উদাহরণ 2 এর সমস্যাগুলো করবে, উদাহরণ 3টা আমরা সহ এই নিয়মটা আমরা আরেকদিন আলোচনা করব। তাহলে আমরা তোমাদেরকে উদাহরণ 1, 2 এবং অনুশীলনীর 1, 3, 4 এবং 5, 7 বা 7, ঠিক আছে 7 থাকুক, 7 আমি একদিন আলোচনা করব। এগুলোও করবে তোমরা বাড়ির কাজ। আশা করি তোমরা এগুলো সম্পূর্ণ করতে পারবে। সেই জন্য আচ্ছা, আমি আরেকটু মনে পড়েছে, এই জন্য আমরা একটু এই বিষয়টা আলোচনা করে দিই। এখানে যে 6 নম্বর অঙ্কটাতে শর্ত দেওয়া আছে x গ্রেটার দেন 0, y গ্রেটার দেন 0, z গ্রেটার দেন 0, অর্থাৎ x এবং y এর মানটা 0 থেকে বড় হবে। সেটির কারণটা হচ্ছে এটা 0 হতে পারবে না। কেন 0 থেকে বড় মানে 0 তো হওয়ার সম্ভাবনা নাই। এটার কারণটা হচ্ছে যে আমরা একটি কথা বলেছিলাম, ভিত্তি a টু দি পাওয়ার ধরো m, এই যে ভিত্তিটা কখনোই শূন্য হতে পারবে না। সেই যে আমরা কথাটা বলেছিলাম, আমাদের এই অঙ্কটিতে একটি পক্ষে এরকম ছিল যে x টু দি পাওয়ার -1 y ইন্টু y। তো সেই ক্ষেত্রে আমরা x টু দি পাওয়ার -1 কে আমরা লিখেছিলাম 1/x। তাহলে এটা যে হর হলো, তো হর কখনোই আমি বলেছি যে শূন্য হতে পারবে না। এই জন্য তারা শর্তটা দিয়ে দিল যে x এর মানটা অবশ্যই 0 থেকে বড় হবে, 0 হতে পারবে না। এই বিষয়টা আমি তোমাদেরকে বললাম, যদিও এটি তোমাদের গাণিতিক সমস্যা সমাধান করার ক্ষেত্রে তেমন কোনো খুব উচ্চমানের কথা, তো খুব বেশি তোমাদের সাধারণত সমস্যা হবে না, এটি একটু বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা প্রত্যেকেই ক্লাসটি মনোযোগ সহকারে করেছো, এবং এই পরীক্ষামূলক ক্লাসটি করার জন্য আমি তোমাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকের এই ক্লাসে অংশগ্রহণ করে তোমরা নিশ্চয়ই কিছু তোমাদের শিক্ষণ ফলকেই দৃঢ় করবে। ভালো থাকো, সুস্থ থাকো। এই মহামারী দুর্যোগের সময় সাবধানভাবে চলবে, পিতামাতার কথা শুনবে এবং ভালোভাবে পড়ালেখা করো। কোথায়ও কোনো সমস্যা হলে সেই ক্ষেত্রে আমাদের শ্রেণী শিক্ষক অথবা সম্মানিত শিক্ষক মণ্ডলী, ওনারা অভিজ্ঞ শিক্ষক, ওনাদেরকে তোমরা মোবাইলে যোগাযোগ করবে। কোনো বিষয় না পারলে ওনাদের পরামর্শ নেবে। আশা করি ওনারা তোমাদেরকে সুন্দরভাবে বিষয়টি বুঝিয়ে দিবে। আর আমরা আশা করছি সৃষ্টিকর্তা খুব কম সময়ের মধ্যে আমাদের সকলকে আবার সুন্দরভাবে বিদ্যালয়ে অংশগ্রহণ করার সুযোগ করে দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে শুভ বিকাল জানিয়ে আজকের এই ক্লাস এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো।